বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার বেসিক নলেজ কোর্সের আজকে তৃতীয় নম্বর ক্লাসে। গত দ্বিতীয় ক্লাসে আমরা জেনেছি কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে। আজকে আমাদের তৃতীয় ক্লাসে আমরা জানব কম্পিউটারের অপারেটিং সিস্টেম। তৃতীয় ক্লাসের বিষয়বস্তু সমূহ হচ্ছে অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস এবং তাদের বৈশিষ্ট্য, ফাইল সিস্টেম এবং ডিরেক্টরি স্ট্রাকচার, ফাইল ম্যানেজমেন্ট, অপারেটিং সিস্টেম ইনস্টলেশন ও আপডেট। তো আমরা প্রথম সাবজেক্টে চলে যাই। প্রথম সাবজেক্টে যাওয়ার আগে আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে এই সিরিজ কোর্সের কম্পিউটার বেসিক নলেজ কোর্সের 14টি ক্লাস আপনারা সবগুলো সুন্দরভাবে দেখতে পারেন। আরো একটি কথা বলতে চাই, ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে সরাসরি মোবাইলে অথবা কমেন্ট বক্সে জানতে চাইতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসের আমাদের প্রথম বিষয় হচ্ছে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? আপনারা কি কেউ বলতে পারবেন অপারেটিং সিস্টেম বা কম্পিউটারে আমরা যা কাজ করি সেগুলো কিভাবে পরিচালিত হয়? হ্যাঁ, আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি। কম্পিউটার আমরা যা করি তা মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচালিত হয়। সহজ করে বলতে গেলে অপারেটিং সিস্টেম অর্থাৎ অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে ওএস বলা হয়। তো অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের মধ্যস্থতাকারী বা যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে। অর্থাৎ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় কম্পিউটারের যে কম্পোনেন্ট যেমন সিপিইউ, র্যাম, স্টোরেজ যেগুলো আছে কার্যকরভাবে পরিচালনা করতে। তার মধ্যে এটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের জনপ্রিয় অপারেটিং সিস্টেমগুলো হচ্ছে উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস। এখন আমরা আসি অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে। হাউ ডাজ দ্য অপারেটিং সিস্টেম ওয়ার্ক? ওএস কাজ করে। অপারেটিং সিস্টেম ওএস হলো একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার যা কম্পিউটার এবং ব্যবহারকারীর মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। এবারে চলুন আমরা সহজভাবে দেখে নিই এটি কিভাবে কাজ করে। অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করে। কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার একে অপরকে কিন্তু চিনে না, সরাসরি বোঝে না। এই অপারেটিং সিস্টেম এই দুই অংশের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ, আপনি যখন একটি গেম খেলেন কম্পিউটারে, তখন ওএস অর্থাৎ এই অপারেটিং সিস্টেম গেমটির জন্য সিপিইউ, র্যাম, ডিস্ক থেকে প্রয়োজনীয় রিসোর্স সরবরাহ করে। এবার হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে বিভিন্ন কাজগুলো প্রসেস করা বা পরিচালনা করা। কিভাবে করে? কম্পিউটারে একাধিক কাজ একসাথে চলতে পারে। যেমন আপনি গান শুনতেছেন, আপনি ইন্টারনেটে একটাতে ব্রাউজ করতেছেন এবং অন্যদিকে ডকুমেন্ট অর্থাৎ অফিসিয়াল কোনো কাজ করতেছেন। সো অপারেটিং সিস্টেম প্রতিটি কাজের জন্য প্রসেস তৈরি করে দেয় এবং সেগুলোকে সঠিকভাবে সিপিইউতে পরিচালিত করে। অপারেটিং সিস্টেম ঠিক করে কোনো কাজ অপারেটিং সিস্টেমটা ঠিক করে কোন কাজটা আগে হবে আর কোন কাজটা অপেক্ষা করবে। এই হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। তারপরে অপারেটিং সিস্টেম মেমোরি ব্যবস্থাপনা অর্থাৎ মেমোরি ম্যানেজমেন্ট করে। অপারেটিং সিস্টেম
মেমোরি বলতে র্যাম, যেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এর আগে আমরা জেনেছি। র্যামের সঠিক ব্যবস্থাপনা করে, কোন প্রোগ্রাম কতটুকু মেমোরি ব্যবহার করবে তা নির্ধারণ করে, অপ্রয়োজনীয় মেমোরি ফাঁকা করে দেয় যাতে নতুন প্রোগ্রাম চালানো যায়। উদাহরণ, একটি বড় ভিডিও আপনি যদি একটা বড় ভিডিও এডিটিং এর কাজ করেন, তাহলে ওএস অর্থাৎ এই অপারেটিং সিস্টেম সঠিকভাবে মেমোরি বরাদ্দ না করলে কম্পিউটার কিন্তু স্লো হয়ে যাবে। এবারে আসি ফাইল সিস্টেম পরিচালনা। এই অপারেটিং সিস্টেম ফাইল সিস্টেমকে পরিচালনা করে। আপনার ডেটা এবং ফাইলগুলো স্টোরেজ ডিভাইসে অর্থাৎ এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক অথবা এসএসডিতে থাকে। এখন অপারেটিং সিস্টেম ফাইলগুলো সঠিকভাবে সংরক্ষণ ও পুনরুদ্ধার করে। অর্থাৎ আপনি একটা কাজ করে কম্পিউটার বন্ধ করে দিলেন, এই কাজটা যে কোথায় সেভ হলো এটা কিন্তু আমি জানি না। তো এই অপারেটিং সিস্টেম সিস্টেমটা ও ম্যানেজ করে। তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেম একটা ফোল্ডার বা ড্রাইভ এবং কতগুলো ফাইল স্ট্রাকচার তৈরি করে যাতে সহজে ব্যবহার করা যায়। অর্থাৎ আপনি যখন কোনো ডকুমেন্ট সংরক্ষণ করেন তখন অপারেটিং সিস্টেম নির্ধারণ করে ডেটা কোথায় সংরক্ষিত থাকবে। এরপরে অপারেটিং সিস্টেমের হচ্ছে ইনপুট এবং আউটপুট পরিচালনা করা। অর্থাৎ অপারেটিং সিস্টেম আপনি যখন কিবোর্ডে কিছু টাইপ করেন বা মাউসে ক্লিক করেন, এটা কিন্তু অপারেটিং সিস্টেম ইনপুট করায়। আবার এর ফলাফল হিসেবে আপনি মনিটরে, এই যে আমরা যে এখন মনিটরটা আমরা দেখছি বা আপনি দেখছেন মোবাইলে অথবা ল্যাপটপে অথবা কম্পিউটারে, এই মনিটরের স্ক্রিনটা কিন্তু এটা পরে তথ্য প্রদর্শিত করছে বা এটা আউটপুট করছে। অর্থাৎ অপারেটিং সিস্টেম ইনপুট এবং আউটপুট ডিভাইসের মধ্যে সমন্বয় সাধন করে। তারপরে অপারেটিং সিস্টেম কি করছে? সিকিউরিটি এবং ব্যবহারকারীর ব্যবস্থাপনা। অপারেটিং সিস্টেম আপনার ডেটা এবং প্রোগ্রামের সুরক্ষা নিশ্চিত করে। অর্থাৎ আপনি যদি কোনো ফাইল বা কোনো ফোল্ডারকে পাসওয়ার্ড দিতে চান, তাহলে সেটা অপারেটিং সিস্টেম এটা কার্যকরী ভূমিকা পালন করে। তারপর ব্যবহারকারীর অ্যাকাউন্ট এবং অনুমতির মাধ্যমে ভিন্ন ভিন্ন ব্যবহারকারীদের আলাদা আলাদা কাজের সীমা নির্ধারণ করে। এবার হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস ব্যবহারকারী যেন সহজে কম্পিউটার পরিচালনা করতে পারে, সেই জন্য অপারেটিং সিস্টেম দুই ধরনের ইন্টারফেস সরবরাহ করে। যেমন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা আপনি মাউস দিয়ে ক্লিক করেন, যেমন উইন্ডোজ বা ম্যাকে আপনি মাউস দিয়ে এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর একটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, যেখানে আপনি কমান্ড টাইপ করে, যেমন লিনাক্স বা ডস এইগুলো ব্যবহার করে হলো অপারেটিং সিস্টেম। এখন আমি অপারেটিং সিস্টেমের সহজ কিছু উদাহরণ দিচ্ছি। আপনি গান শুনতে চান, মিউজিক প্লেয়ার অ্যাপ চালু করে অপারেটিং সিস্টেম এই প্রোগ্রামটি প্রসেসর এবং মেমোরিতে রিসোর্স দেয়। গান প্লে করার জন্য ওএস সাউন্ড কার্ডের সাথে সংযোগ স্থাপন করে, আউটপুট হিসাবে গানটি স্পিকারে আপনাকে শোনাচ্ছে। অন্যদিকে আপনি একটি ফাইল ডাউনলোড করতে চান, অপারেটিং সিস্টেম কি করে? ইন্টারনেট কানেকশন এবং ব্রাউজারের মধ্যে সমন্বয় করে এবং ডেটা ডাউনলোড করে। ডাউনলোড শেষে ফাইলটি আপনার ডিস্কে আপনি যদি সেভ করতে চান সেভ করতে পারবেন এবং প্রিন্ট দিতে চাইলে প্রিন্ট দিতে পারবেন। এই হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। এখন আমরা জানলাম সাধারণত তিন ধরনের অপারেটিং সিস্টেম: উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস। এই উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস এবং তাদের বৈশিষ্ট্যগুলো এখন আমরা জানব। এখন আমরা একটু বলে রাখি, এখানে তিন ধরনের ওএস এর মধ্যে বহুল প্রচলিত বা জনপ্রিয় ওএস হচ্ছে আমরা যেটা সাধারণ ইউজারকারী উইন্ডোজ। তাহলে উইন্ডোজটা কি? উইন্ডোজ হলো মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম, যা সাধারণ ব্যবহারকারীর জন্য জনপ্রিয়। এটি সহজ, ব্যবহার বান্ধব জিইউআই দ্বারা প্রদান করে
তাহলে উইন্ডোজ গেমিং এবং অফিস সফটওয়্যারের সমর্থন করে এবং হার্ডওয়্যার ড্রাইভার সাপোর্ট রয়েছে, তবে এটি ভাইরাস এবং ম্যালওয়্যারের প্রতি কিছুটা প্রবণ, অর্থাৎ এই উইন্ডোজ ব্যবহারকারীরা সহজেই কিন্তু উইন্ডোজে ভাইরাস আক্রমণ করতে পারে। ওকে, এবার আমরা জানবো লিনাক্স সম্পর্কে। লিনাক্সটা কি? লিনাক্স একটি ওপেন সোর্স এবং ফ্রি অপারেটিং সিস্টেম যা মূলত ডেভেলপার বা সার্ভার প্রশাসকদের জন্য উপযোগী। এটি অর্থাৎ লিনাক্স কাস্টমাইজ যোগ্য, নিরাপদ এবং ভাইরাসের ঝুঁকি কম, তবে কিছু জনপ্রিয় সফটওয়্যার সরাসরি সমর্থন করে না। এবারে আমরা জানব ম্যাক ওএস। ম্যাক ওএসটা হচ্ছে অ্যাপেল দ্বারা তৈরি একটি প্রিমিয়াম অপারেটিং সিস্টেম যা মূলত ম্যাক কম্পিউটারে ব্যবহার হয়, অর্থাৎ অ্যাপেল বা ম্যাক কম্পিউটারে এটা ব্যবহৃত হয়। এটি একটি অত্যন্ত ব্যবহার বান্ধব এবং অ্যাপেল ইকোসিস্টেমের সঙ্গে সমন্বয় সাধন করে। এটি নিরাপদ, ভাইরাস প্রতিরোধী, মানে এখানে ভাইরাস এফেক্ট করতে পারবে না এই ম্যাক ওএস এ, তবে দাম অনেক বেশি, হার্ডওয়্যার আপগ্রেডের সীমাবদ্ধতা রয়েছে। এবারে আমরা চতুর্থ শিখব ফাইল সিস্টেম এবং ডিরেক্টরি স্ট্রাকচার। ফাইল সিস্টেম হলো একটি উপায় যা কম্পিউটার সিস্টেমে ডেটা সংরক্ষণ এবং সংগঠিত করে। এটি ফাইল এবং ডিরেক্টরি তৈরির পদ্ধতি নির্ধারণ করে যাতে ব্যবহারকারীরা সহজে ফাইল অ্যাক্সেস ও ম্যানেজ করতে পারে। ফাইল সিস্টেম সাধারণত স্টোরেজ ডিভাইস অর্থাৎ হার্ড ডিস্ক এবং এসএসডি এগুলোতে ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এখন জনপ্রিয় কিছু ফাইল সিস্টেমের মধ্যে এনটিএফএস অর্থাৎ উইন্ডোজ, ext4 লিনাক্স এবং এপিএফএস অর্থাৎ ম্যাক ওএস অন্তর্ভুক্ত। এবার হচ্ছে ডিরেক্টরি স্ট্রাকচার। ডিরেক্টরি স্ট্রাকচার হলো ফাইল সিস্টেমের কাঠামো বা ফাইল ও ফোল্ডারগুলি সম্পর্কে চিত্রিত করে, অর্থাৎ এটি একটি পিরামিড আকারে কাঠামো যেখানে ফাইলগুলো রুট ডিরেক্টরির অধীনে ফোল্ডার ভাগ করা হয়। ব্যবহারকারী ফাইলগুলোকে সংগঠিত করতে একাধিক ডিরেক্টরি বা সাব ডিরেক্টরি তৈরি করতে পারে। এটা একটু এই ফাইল সিস্টেম এবং স্ট্রাকচারটা একটু জটিল। ফাইল ডিরেক্টরি স্ট্রাকচার গুলো সাধারণত এরকম হয়: মেক ফাইল, এখানে হলো কপি এডিট, সি ড্রাইভ, ওই সিটা হচ্ছে একটা আপনার ড্রাইভ। অর্থাৎ এই ফাইল স্ট্রাকচার এবং ফাইল সিস্টেম গুলো খুব গভীর অর্থাৎ ডিপলি বিষয়। সংক্ষেপে বলতে গেলে ফাইল সিস্টেম হচ্ছে ডেটার সংরক্ষণ এবং অ্যাক্সেসের পদ্ধতি নির্ধারণ করে, আর ডিরেক্টরি স্ট্রাকচার হচ্ছে সেই ফাইলগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানোর পদ্ধতি। এতটুকু আমাদের জানলেই হবে। ওকে, এখন আমরা জানবো ফোল্ডার ও ফাইল ম্যানেজমেন্ট। ফোল্ডার এবং ফাইল ম্যানেজমেন্ট, এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ওকে, ফোল্ডার ও ফাইল ম্যানেজমেন্টটা কি আগে আমরা এটা জানবো। ফাইল বা ফোল্ডার ম্যানেজমেন্ট হলো ফাইল, ফোল্ডার ও ডিরেক্টরির কার্যকরী সংগঠন, সংরক্ষণ এবং পরিচালনার প্রক্রিয়া। এটি ইউজারদের কাছে অর্থাৎ আমরা যারা ব্যবহারকারী আছে তাদের কাছে সঠিকভাবে সাজাতে, খুঁজে পেতে এবং সংরক্ষিত রাখতে সাহায্য করে। ওকে, তাহলে আমরা এখন ফোল্ডার এবং ফাইল তৈরি এবং সংরক্ষণ কিভাবে করব
এখন আমি একটু আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি একটু দেখাবো ফোল্ডার ফাইল তৈরি এবং সংরক্ষণ। আমি চলে যাচ্ছি মেইন স্ক্রিনে। ওকে, কম্পিউটারে নির্দিষ্ট স্থানে কিছু ফোল্ডার এবং ফাইল তৈরি করার সিস্টেম আমি সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ফোল্ডার এবং হোয়াট ইজ ফাইল। ফোল্ডার হচ্ছে আমাদের, মনে করেন একটি বাড়িকে বলা হয় ফোল্ডার। আর একটি বাড়ির ভিতরে ৩টা ৪টা রুম, বা একটা ফ্ল্যাটের ভিতরে ৩টা ৪টা রুম থাকে, ওয়াশরুম থাকে, রান্নাঘর থাকে। এই রুম বা ছোট ছোট ঘরগুলোকে বলা হয় ফাইল। তো আমি আপনাদেরকে একটি ফোল্ডার বা ফাইল ওপেন করার বা খোলার আমি পদ্ধতি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। একটা কম্পিউটারের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কম্পিউটারের যে কোনো কমান্ড, যে কোনো জিনিস তৈরি করা ২-৩ ভাবে করা যায়। তো যে যেটাতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেটাতেই করে। তো আমি একটি প্রথমে ফাইল ওপেন করছি, অর্থাৎ এখানে আমি একটা যদি ফোল্ডার ওপেন করতে চাই, সরি, আমি প্রথমে কম্পিউটারের মাউসে দুই দিকে ২টা বাটন থাকে, লেফট বাটন এবং রাইট বাটন। তো আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে অনেক অপশন থাকবে, সেখানে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে এইখানে দেখেন ফোল্ডার, এই ফোল্ডার একটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে ফোল্ডার। এখন আর একটা জিনিস আছে, এই ফোল্ডারটা নিউ ফোল্ডার নামে আছে। আপনি যদি ইচ্ছা করেন আপনি এই ফোল্ডারটিকে আপনার নামে বা যে কোনো নামে আপনি নামকরণ করতে পারবেন। আমি তো ফোল্ডার একটা ক্রিয়েট করে ফেললাম। এখন এই ফোল্ডারটি কিভাবে নামকরণ করব? আবার এই ফোল্ডারটির উপরে মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করবেন, এখানে রিনেম থাকবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে রিনেমে গেলে আপনার এখানে লেখার জন্য অপশন হবে। আপনি যদি এটা করতে না চান, পরপর এখানে আস্তে আস্তে ক্লিক করলেও এখানে জায়গা খালি হবে। অথবা আপনার যদি এটার উপরে একবার ক্লিক করে কিবোর্ডে যদি F2 প্রেস করেন, তাও এখানে লিখতে পারবেন। অর্থাৎ মনে করেন আমার নাম শফিউল, আমি শফিউল নামে এই ফোল্ডারটা খুলব। আমি এখানে টাইপ করে দিব, বাস, এখানে আমার শফিউল নামে ফোল্ডারটি হয়ে গিয়েছে। এখানে তাহলে স্পষ্ট আমরা ফোল্ডারটা খোলা শিখতে পারলাম, অর্থাৎ এটা একটি বাড়ি। এখন আমি এই বাড়ির ভিতরে ঢুকবো। এখন এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করব। আবার সেম রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব। এখন ফাইল বলতে কম্পিউটারের ৩ ধরনের অফিসিয়াল কার্যক্রমের জন্য বেশ কিছু ফাইল আছে। যেমন আপনি যদি লেখালেখির কাজ করতে চান, মাইক্রোসফট অফিস ডকুমেন্টে কাজ করতে হবে। যদি প্রেজেন্টেশন টাইপ করতে চান, তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হবে। এবং হিসাব নিকাশ যদি করতে চান, সেইখানে আপনাকে মাইক্রোসফট এক্সেল অর্থাৎ এক্সেল ওয়ার্কশিট ওপেন করতে হবে। তো আমি মাইক্রোসফট অফিস ডকুমেন্ট এটাতে আমি ওপেন করে দেখাচ্ছি। এই যে বাইরে ক্লিক করলাম, আমার এখানে একটা ফাইল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ফাইল হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন এই ফাইলটা আমি একটা ক্রিয়েট করলাম, এখন আমি এই ফাইলটা আমার নিজের নামেই করব, অথবা অন্য যে কোনো নামে করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন? দুইভাবে আমি দেখিয়ে দিয়েছি, ২ ভাবে বা ৩ ভাবে। আপনি এটাতে রাইট বাটন ক্লিক করলে এই রিনেম আসবে, রিনেম দিতে পারেন। এখন আপনি রিনেম করতে পারেন, অথবা এখানে সিলেক্ট করে কম্পিউটারের কিবোর্ডে F2 প্রেস করবেন, উপর দিকে আছে F2 প্রেস করবেন, লিখতে পারবেন। অথবা এখানে আপনি একবার বা ২বার ক্লিক করলে চলে আসবে। তো এখানেও আমি আমার নিজের নামে SHAFIUL শফিউল আমি এই নামে ওপেন করলাম। এই হচ্ছে কম্পিউটারের ফাইল বা ফোল্ডার একটা তৈরি করার বা নামকরণ করার সঠিক পদ্ধতি। ওকে, তাহলে আমরা এখানে সংক্ষেপে দেখতে স্ক্রিনে একটু লক্ষ্য করি। ফোল্ডার তৈরি করতে গেলে যেই জায়গায় আমরা ফোল্ডারটা তৈরি করব, রাইট বাটন ক্লিক করলে নিউ এবং ফোল্ডার। এবং ফাইল তৈরি করতে গেলে আপনার যে ফোল্ডারে বা যে নির্দিষ্ট স্থানটা ওপেন করতে হবে, ডেস্কটপে করতে পারেন, কোনো ফোল্ডারে করতে পারেন, তারপর রাইট ক্লিক, তারপর নিউ, তারপর MS ওয়ার্ড অথবা এক্সেল অথবা পাওয়ার পয়েন্ট। তাহলে আমরা একটা ফাইল এবং ফোল্ডার তৈরি করা শিখলাম, এবং ফাইল এবং ফোল্ডারের নামকরণও আপনাদেরকে শিখিয়ে দিয়েছি ইতিমধ্যে। তাহলে নামকরণটা কিভাবে করব? ওই ফোল্ডার অথবা ফাইলটার উপর রাইট ক্লিক করলে রিনেম, তারপরে আপনার নামটা টাইপ করলেই আপনার ফোল্ডারটা হয়ে যাবে। ফাইল ম্যানেজমেন্টের পরবর্তী ধাপ ফাইল কপি ও
মুভ এবং ডিলিট করা। ওকে, তাহলে আমরা আবারও এখন আমরা শিখব ফাইল একটা তৈরি করলাম বা ক্রিয়েট করলাম। এখন আমি এই ফাইলটাকে মুছে ফেলবো, ডিলিট করে ফেলবো, ডিলিট করব বা মুছে ফেলবো। যে কোনো জিনিস মনে রাখবেন, একটা জিনিস তৈরি করা কিন্তু খুব কষ্টের, খুব সাধনা করতে হয়। আপনি যে কম্পিউটার বেসিক নলেজ কোর্সটি করতেছেন বা শিখছেন, এটা কিন্তু আপনার কষ্ট করতে হবে। কিন্তু আপনি যদি ইচ্ছা করেন ভুলে যাবো, আপনি 2 দিন এগুলো প্র্যাকটিস করবেন না, দেখবেন যে অটোমেটিক ভুলে গেছেন। তো যে কোনো জিনিস একটা তৈরি করা, একটা সাপোজ মনে করেন একটা বাড়ি তৈরি করলেন, আপনি যদি ইচ্ছা করেন আপনি বাড়িটাকে তৈরি করতে কিন্তু একদিনে তৈরি করতে পারবেন না। তো বাড়িটা তৈরি করতে হলে আপনাকে দীর্ঘ 1 মাস 2 মাস 3 মাস 4 মাসও লেগে যায় একটা বাড়ি তৈরি করতে। কিন্তু আপনি যদি ইচ্ছা করেন এটাকে ভেঙে ফেলবেন, কি করতে পারেন, একদিনে বুলডোজার নিয়ে এসে ভেঙে ফেললেন। তো আপনি একটি ফাইল, মূল ক্লাসে আসি। এই আমি ফোল্ডারটা তৈরি করলাম, আমি মনে হচ্ছে আমার এটা দরকার নেই, আমি এটাকে মুছে ফেলবো, ডিলিট করব। তাহলে কিভাবে করব, একেবারে ইজি। এটাকে ক্লিক করবেন, ক্লিক করে রাইট বাটন ক্লিক, এটার উপরে রাইট বাটন ক্লিক করলে আছে ডিলিট। এই যে দেখেন এখানে ডিলিট আছে, ডিলিট দিলে চলে যাবে। অথবা আপনি এটাকে সিলেক্ট করলেন, একবার ক্লিক করলেন, কিবোর্ডে থেকে ডিলিট একটা বাটন আছে, এটা চাপ দিবেন, এই যে আমি চাপ দিলাম, চলে গেছে। এখন মনে করলেন আহা আমি তো এটা ভুল করে ফেলছি, এটা আমার আবার পুনরায় দরকার, তখন কি করবেন, তখন কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল+জেড, অর্থাৎ কন্ট্রোল+জেড একত্রে প্রেস করলে আপনার এই ফোল্ডারটা আবার দেখেন চলে এসেছে। এটা হচ্ছে ফাইল ডিলিট করা এবং ডিলিটকৃত ফাইল মুছে আবার পুনরুদ্ধার করা। আপনি মনে করেন ফাইল, আমার ফোল্ডারটা ডিলিট করব না, আমি এর ভিতরে যে অনেকগুলো ফাইল বা ফোল্ডার থাকতে পারে, আমি এইখান থেকে কিছু একটা ডিলিট করব। মনে করেন আমি এখানে এটা নিয়ে আসছি, একটা প্রেজেন্টেশন নিয়ে আসলাম, এটা আমার এখন দরকার নেই, আমি ডিলিট করব। তাহলে কিভাবে করব, এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, এই যে ডিলিট, ডিলিটে চাপ দিবেন, এটা ডিলিট হয়ে গেছে। এখন মনে করলেন যে না আমার ওটা নিয়ে আসা দরকার, সাথে সাথে কন্ট্রোল+জেড মারবেন, আবার এটা চলে আসবে। ওকে, তাহলে আমরা ডিলিট এবং পুনরুদ্ধার শিখলাম। এখন মনে করলেন যে আমার এই ফাইলটা আমার এইখানে দরকার নেই, আমি এই জায়গাটা মুভ করাবো, বা এইটা আমি এইখান থেকে নিয়ে আরেক জায়গায় আমি প্রয়োজনীয় স্থানে আমি নেব। তাহলে আপনি কি করবেন, এই ফাইলটাকে আপনি কপি করেও নিতে পারেন, কাট করেও নিতে পারেন। কাট করে নেওয়া মানে কি, এখান থেকে একদম পুরোটাই ডিলিট করে, অর্থাৎ এখান থেকে থাকবে না, অন্য জায়গায় নতুন করে পেস্ট করবেন। আর যদি মনে করেন না আমার এখানেও থাকবে, আমি অন্য আর একটা জায়গায় নিতে চাচ্ছি, তখন কি করবেন, সাপোজ এই ফাইলটা সফিউল, ফাইলটাকে আপনি কপি করবেন। কিভাবে কপি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এই যে দেখেন এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে কপি, একটা হচ্ছে কাট। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এখানে দেখেন যখন এটার উপরে নেবেন কন্ট্রোল+সি, আপনি এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল+সি চাপ দেন তাহলে কপি হবে। আপনি যদি কাট করতে চান, এখান থেকে পুরো ফাইলটাকে কেটে নিয়ে যাবেন, তাহলে এখানে কাট অথবা কন্ট্রোল+এক্স। তো এগুলো একটু দেখে নেবেন আপনারা, তাহলে আপনারা আরো ভালোভাবে জানতে পারবেন। তো আমি সাপোজ কপি করে নিচ্ছি, এই কপি করে নিলাম, আমার কপি হয়ে গেছে ফাইলটা। এখন আমি কোথায় নেব, মনে করেন আমি এই ডেস্কটপে নেব। এখানে আপনি কি করবেন, পেস্ট করবেন। পেস্ট 2 ভাবে করা যায়, কম্পিউটারের মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখেন পেস্ট আছে, অথবা ওই যে উপরে দেখেন কন্ট্রোল+ভি। তো আমি এখানে মাউস করতেছি না, কিবোর্ড থেকে কন্ট্রোল+ভি প্রেস করলে চলে আসবে। তো আমি এখানে কম্পিউটারের মাউস দিয়েই করে দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করছি, রাইট বাটন ক্লিক করে কম্পিউটারের রাইট বাটন ক্লিক করলে এই যে উপরে দেখেন পেস্ট, কোথাও আবার এখানেও লেখা থাকে কিছু কিছু উইন্ডোজে। তো যেহেতু আমার উইন্ডোজ 10 এখানে আছে, এই যে ক্লিক করলাম, দেখেন এখানে এই যে সফিল ফাইলটা চলে এসেছে। এই হচ্ছে মুভ, কাট বা কপির হিসাব নিকাশ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কপি করা শিখলাম, বা পেস্ট করা শিখলাম, বা ফাইল মুছা বা ডিলিট করা শিখলাম। এখানে আমি সংক্ষেপে লিখে দিয়েছি, আপনারা দেখে এটা নিজে নিজে প্র্যাকটিস করবেন। ওকে, এবার আমরা আসি ফাইলের নিরাপত্তা। ফাইলের নিরাপত্তা বলতে আমরা কি বুঝি, ফাইলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফাইলে বা ফোল্ডারে পাসওয়ার্ড ইউজ করা যায়, এনক্রিপশন এবং ব্যাকআপ নেওয়া যায়। অর্থাৎ যে কোনো আপনি একটা ফাইলে মনে করেন যে আমি এটা কাউকে জানবে না, শুধুমাত্র আমি ওপেন করব। আপনার মোবাইলে যেমন পাসওয়ার্ড দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, আপনার পাসওয়ার্ড আমি যদি না জানি মোবাইল ওপেন করতে পারবো না, তো এইরকম কম্পিউটারের ফাইল বা ফোল্ডারেও পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ফাইলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। ওকে, এবার ফাইল খুঁজে বের করা।
ফাইল খুঁজে বের করা, ফাইল সিস্টেমের মধ্যে দ্রুত ফাইল খুঁজে পেতে সার্চ টুল ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য আবারও স্ক্রিনে নিয়ে যাচ্ছি। ওকে, মনে করেন এখানে একটা ফোল্ডার, এখানে অনেকগুলো ফাইল পত্র আছে। আপনি নির্দিষ্ট একটা ফাইল, আপনার নাম জানা আছে যে ওই ফাইলটা আমার খুঁজে পেতে হবে। মনে করেন আমার নাম, আমি কিছুক্ষণ আগে যে শফিউল নামটা ফাইল খুলেছি একটা, তো এই এমএস ওয়ার্ডের একটা ফাইল আমি খুঁজবো, তখন সরাসরি খুঁজে পেতে আপনার এখানে দেরি হচ্ছে। এখানে যদি হাজার হাজার ফাইল থাকে আপনার ফাইলটা পেতে দেরি হবে। সো আপনি যদি তাড়াতাড়ি খুঁজে পেতে চান, কিভাবে? ফাইন্ড অপশন আছে এখানে একটা, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ মারবেন, তাহলে দেখবেন এইখানে এই যে ফাইন্ড অপশন, অথবা আপনি যদি না করেন এখানে দেখেন এই যে সার্চ খোঁজার জন্য আছে, এখানে আপনি একবার ক্লিক করবেন। এখন আমি এখানে লিখবো SHAFIUL, শফিউল। দেখেন আমি যদি শফিউল ফাইলটা দেখি, এখানে সার্চ দেই, এই যে দেখেন আমাকে সরাসরি খুঁজে দেখিয়ে দিয়েছে এই যে শফিউল ফাইল। তাহলে দেখেন এখানে আমরা সরাসরি শফিউল ফাইলটা খুঁজে পেতে পারি। এইভাবেই আমরা দ্রুত একটা ফাইলকে সার্চ অপশনের মাধ্যমে খুঁজে পেতে পারি। সো আমরা ফাইল কপি, মুভ, ডিলিট করা শিখলাম, ফাইলের নিরাপত্তা বুঝলাম, ফাইলকে খুঁজে বের করলাম। আজকে ক্লাসের শেষ টপিক অপারেটিং সিস্টেম ইনস্টলেশন এবং আপডেট। আপনাদের সকলকে বলে রাখছি, যেহেতু এটি একটি কম্পিউটার বেসিক নলেজ, আমরা বেসিক মৌলিক জিনিসগুলো জানতে এসেছি এখানে বা জানছি। সো কম্পিউটার অপারেটিং সিস্টেম অর্থাৎ ওএস খুব পারদর্শী না হলে এটা সবাই করতে পারে না। তো আমরা যে অপারেটিং সিস্টেম তিনটা জানলাম, উইন্ডোজ, ম্যাক, ওএস ম্যাক এবং লিনাক্স। তো এইগুলো সাধারণত যারা কম্পিউটার পারদর্শী বা ইঞ্জিনিয়ার, তারাই এই কম্পিউটার যখন কেউ কেনে বা ব্যবহার করে, বাজার থেকে নতুন পারচেস করে বা কেনে, তখন ইঞ্জিনিয়াররাই এটা সেট আপ করে দেয়। তো এই অপারেটিং সিস্টেমটা তারাই সেট আপ করে দেয়। তো এইখানে এই ক্লাসে এমনি অনেকক্ষণ হয়ে গেছে। একটা কম্পিউটার অপারেটিং সিস্টেম ইনস্টলেশনে অনেক সময় লাগে। তো আমরা এই উইন্ডোজ, বিশেষ করে আমাদের জনপ্রিয় যে সফটওয়্যারটা উইন্ডোজ, এই উইন্ডোজটা বুটেবল ইউএসবি অর্থাৎ পেন ড্রাইভ, হয়তো দেখতে পাচ্ছেন এটাকে পেন ড্রাইভ বলা হয়, এই পেন ড্রাইভের মাধ্যমে অথবা সিডি ব্যবহার করে ইনস্টল করা হয়। তো এটাই ছিল আজকের আমাদের ক্লাস। আমাদের আজকের তৃতীয় ক্লাসে আমরা জানলাম কম্পিউটারের অপারেটিং সিস্টেম সম্পর্কে। আপনাদেরকে ধৈর্য সহকারে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবাই উপকৃত হবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা, এর বাইরেও কোনো যদি জিজ্ঞাসা থাকে, আমাকে ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। তৃতীয় ক্লাস এই অপারেটিং সিস্টেম এতক্ষণ সুন্দরভাবে গ্রহণ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।